যে কোনো মূল্যে বিআরটি এর অনিয়ম দুর্নীতি বন্ধের ঘোষণা সেতুমন্ত্রীর। ব্যাড প্র্যাকটিস করেছেন, আমি তাদেরকে সংশোধন হতে অনুরোধ করব, অন্যথায় আমরা কিন্তু কঠিন ব্যবস্থা নিতে বাধ্য হব। স্বাস্থ্য অধিদপ্তরের 23 কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয় দুদকের চিঠি। তাবলিগ জামাতের দুপক্ষকে নিয়ে ফেব্রুয়ারিতে বিশ্ব ইজতেমা, কাল তারিখ চূড়ান্ত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে আগামী 26 জানুয়ারি মনোনয়ন দেবে আওয়ামী লীগ, নির্বাচনে না যাওয়ার ঘোষণা বিএনপির। সব স্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসার অশ্রুতে কালজয়ী গানের সুস্রষ্টা বুলবুলের বিদায়, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদ আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং আমি সাবরিন শাকামিম। এছাড়াও সংবাদে থাকছে আধুনিক ইট ভাটার মাধ্যমে বায়ু দূষণ কমানোর সম্ভাবনা নিয়ে একটি রিপোর্ট। এবারে বিস্তারিত। বিআরটি এর অনিয়ম, দুর্নীতি ও হয়রানি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ার করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিআরটিএতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে হবে। দুপুরে বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের নতুন কার্যালয় পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী। রুহুল আমিন তুহিনের রিপোর্ট। দায়িত্ব নেয়ার পর রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের নতুন কার্যালয় পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। মতবিনিময়ে সেতুমন্ত্রী বলেন, আধুনিক সেবা দেওয়ার লক্ষ্যে বিআরটিএকে ঢেলে সাজানো হয়েছে। অনিয়ম দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। আমি দুর্নীতি মুক্ত বিআরটি চাই। বিআরটিএতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হয়। যারা আগে ছিলেন, ব্যাড প্র্যাকটিস করেছেন, আমি তাদেরকে সংশোধন হতে অনুরোধ করব, অন্যথায় আমরা কিন্তু কঠিন ব্যবস্থা নিতে বাধ্য হব। দালালদের কারণে যেন বিআরটিএর দুর্নাম না হয় সে ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন সেতুমন্ত্রী। অসাধু কর্মকর্তাদের সতর্ক করে ওবায়দুল কাদের বলেন, নিজেদের সংশোধন না করলে কোনো ছাড় দেওয়া হবে না। ভেতরে যদি যোগ সাজস না থাকে তাহলে বাইরে থেকে দালালরা এসে এখানে কি করে উপদ্রব করে, এবং এই দালালের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। আজকের এই মিটিং থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আমি বলবো, বিআরটিএ অফিসে যেন আমি ভিজিট করতে গিয়ে দালাল না দেখি। সেতুমন্ত্রী জানান, চলতি মাসেই মেঘনা গোমতী সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এই সেতুতে টোল আদায়ের নামে হয়রানি ও যানজট কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। কারণ মানুষ রাতের বেলায়ও যদি এভাবে হয়রানির মুখোমুখি হয়। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতিবাজ 23 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানে এদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবরক্ষক আফজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা খানমের সম্পদ জব্দ করেছে দুদক। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী আফজাল তার স্ত্রী এবং ভাইদের নামে অস্ট্রেলিয়ার সিডনিতে একটি সহ ঢাকায় 4টি ও অন্যান্য জেলায় আরও 18টি বাড়ি রয়েছে। দুর্নীতির আলাদা অভিযোগে গোপালগঞ্জ বাটিয়াপাড়া শাখার সোনালী ব্যাংকের কর্মকর্তা আখতার হোসেন, বরিশাল চাঁদপুরের ইউপি চেয়ারম্যান আমানুল্লাহ এবং কিশোরগঞ্জের ভূমি অফিসের সার্ভেয়ার গ্রেফতার করেছে দুদক।
এমএলএম কোম্পানি ইউনিপে 2ইউর ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির হোসেন ইমন সহ 6 জনকে 12 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। অর্থ পাচারের অভিযোগে দুদকের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক দিলদার হোসেন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাদের 2,702 কোটি 41 লাখ টাকা অর্থদণ্ড করেছেন আদালত। অপর আসামিরা হলেন কোম্পানির চেয়ারম্যান ও ইউনিল্যান্ডের পরিচালক শহীদুজ্জামান, নির্বাহী পরিচালক মাসুদুর রহমান, মহাব্যবস্থাপক জামশেদ রহমান, উপদেষ্টা মঞ্জুর এহসান চৌধুরী এবং ইউনিল্যান্ডের পরিচালক এইচ.এম. আরশাদুল্লাহ। মুনতাসির ছাড়া বাকি আসামিরা পলাতক। অবৈধভাবে প্রায় 1350 কোটি টাকা পাচারের অভিযোগে 2011 সালের 25 জানুয়ারি শাহবাগ থানায় মামলাটি করে দুদক। বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক জোরদার করার অংশ হিসেবে কাবুলে বাংলাদেশের কূটনৈতিক মিশন পুনরায় খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত সে দেশের রাষ্ট্রদূত আব্দুল খৈয়ুম মালিক জাদ। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্যে দেখা করতে গিয়ে এই অনুরোধ জানান তিনি। এ সময় দুদেশের ব্যবস্থা ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও আলোচনা করেন তারা। এছাড়া টানা 3য় মেয়াদে সরকার গঠন করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান আব্দুল খৈয়ুম মালিক জাদ। তাবলিগ জামাতের দুই পক্ষের বিবাদ মিটে যাওয়ায় আগামী ফেব্রুয়ারিতে টঙ্গীতে বিশ্ব ইজতেমা হবে, এমনটা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিবাদমান দুই পক্ষের শুরা কমিটির সদস্যদের সঙ্গে আলোচনার পর একথা জানান তিনি। আগামীকাল ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে দুই পক্ষের 2 জন প্রতিনিধি বসে ইজতেমার তারিখ ঠিক করবেন। মুক্তা মাহমুদের রিপোর্ট। প্রতি বছর জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা হলেও এবারই তাবলিগ জামাতের নেতৃত্বের দ্বন্দ্বে দুপক্ষের বিরোধে স্থগিত হয়ে যায় মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সম্মেলনটি। বিরোধ মেটাতে এর আগে দফায় দফায় বৈঠক করেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি। আগের বৈঠকগুলো এক পক্ষকে নিয়ে হলেও এবারই প্রথম দিল্লির নিজামুদ্দিন মার্কেজের মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলাভির অনুসারীদের প্রধান শুরা সদস্য ইঞ্জিনিয়ার ওয়াশেকুল ইসলাম ও দেওবন্দ পন্থীদের মধ্যে শুরা সদস্য মাওলানা জুবাইর আহমেদকে নিয়ে বৈঠক হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রীর উপস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রায় 2.5 ঘন্টা বৈঠক চলে। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিবাদ মিটিয়ে তারা এবার একসঙ্গে বিশ্ব ইজতেমায় অংশ নেবেন, তবে দিল্লির মাওলানা সাদ আসবেন না। ইজতেমাতে দুই পক্ষই একত্রে ইজতেমাটা করবে, একসঙ্গে ইজতেমাটা করবে। দুই পক্ষের 2 জন সবসময় বসে ডিসিশন নেবেন এবং তারাই 2 জনেই নেতৃত্ব দিবেন এই বিশ্ব ইজতেমাটা কিভাবে সুসম্পন্ন করা যায়। বৃহস্পতিবার ইজতেমার তারিখ ঠিক করা হবে। আগামীকাল 10:30টায় আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, ধর্ম প্রতিমন্ত্রী মহোদয়ের অফিসে আরেকটি সভা হবে। সেই সভাতে কবে, কখন, কিভাবে হবে সেইটার সিদ্ধান্ত হবে। দুপক্ষের সমন্বয়কারী মাওলানা মাজহারুল ইসলাম জানান, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে গেছে, এখন আর কোনো বিরোধ নেই। জড়িয়ে ধরে কান্নাকাটি করে তারা একমত হয়েছে যে আজ থেকে তাদের ভিতরে কোনো বিভক্তি নাই। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রস্তুত ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচন না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আর এলাকার উন্নয়নের জন্য নতুন নগরপিতা নির্বাচিত করতে চান উত্তরের বাসিন্দারা। সিটি নির্বাচনের প্রস্তুতির খবর জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। অবিভক্ত ঢাকাকে বিভক্ত করে 2 সিটিতে নির্বাচন হয় 2015 সালে। নির্বাচনের 2 বছরের মাথায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান জনপ্রিয়তার শিখরে পৌঁছানো মেয়র আনিসুল হক। নানা কারণে আটকে যাওয়া উপনির্বাচনের তফসিল ঘোষণার পর সরব ক্ষমতাসীন দল। গুলশান, বনানী, বারিধারা ও উত্তরা নিয়ে গঠিত অভিজাত সিটি কর্পোরেশন এলাকার মানুষের প্রত্যাশাও বেশি, যা পূরণে কাজ করতে চান আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এই ব্যবসায়ী নেতা। অসমাপ্ত কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। কোথায় সমস্যার সমাধান করতে হবে, বসে থাকলে হবে না। একটি বাসযোগ্য ঢাকা শহর করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করে যাব। আমাদের যানজট নিরসনের জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন ও পূর্বের সিটি নির্বাচন কোনো অভিজ্ঞতাই সুখকর নয় বলে মনে করেন বিএনপি। তাই দলীয় সরকারের অধীনে নতুন করে আর কোনো নির্বাচনে যেতে আগ্রহ নেই দলটির। খালেদা জিয়া তিনি নির্বাচনী প্রচারণায় বের হয়েছিলেন, কাওরান বাজারে তার গাড়ি বহরের উপরে হামলা করে, গুলি বর্ষণ করে। এবার নেত্রী কারা অন্তরালে, সুতরাং কেমন নির্বাচন হবে বোঝাই যাচ্ছে। সহিংসতার ভরপুর থাকবে এবারে নির্বাচনে, জনগণের কিছুই করার থাকবে না। এখন তারা নির্বাচনে কারচুপি করতেই থাকবে। যতদিন আওয়ামী লীগ সরকার আছে
ততদিন বাংলাদেশের জনগণের আর ভোট কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হবে না, তাদেরকে যেতে দেওয়াও হবে না। তবে সবার অংশগ্রহণে উৎসবমুখর নির্বাচনের জন্য বিএনপিকে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। উৎসবমুখর পরিবেশে সবাই নির্বাচন করবে, আমরা সবাই ভোট দিব। আমিও আহ্বান জানাবো যে আসুন, যেই জিতবে তারই কাছে দায়িত্ব চলে যাবে এই নগরের জন্য। সামনে যে নির্বাচনগুলো আসছে প্রত্যেকটিতেই নির্বাচনের আগের রাত্রে নির্বাচন সম্পন্ন হয়ে যাবে, সুসম্পন্ন হয়ে যাবে বলে আমরা আশঙ্কা করি। সেই কারণে বিএনপি এসব নির্বাচনে যাবে না। উৎসবমুখর পরিবেশে হবে উত্তর সিটির উপনির্বাচন, এমনটাই প্রত্যাশা করেন উত্তরের বাসিন্দারা। বিভক্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া এই পদে আবারও নির্বাচন হতে যাচ্ছে প্রায় 1 বছরের বেশি সময় পর। উৎসবমুখর পরিবেশে নির্বাচনের প্রস্তুতি আওয়ামী লীগ নিলেও নির্বাচনে অংশ নিতে নারাজ বিএনপি। বিগত জাতীয় নির্বাচনের ভোট ডাকাতির অভিযোগে নিয়ে তারা নির্বাচনে যেতে নারাজ। তবে আগামীতে যেই হবে নতুন নগরপিতা এই সিটি কর্পোরেশনে, তার কাছে এই এলাকার সাধারণ ভোটারদের প্রত্যাশা আনিসুল হকের মতোই আবারও নতুন সেবা পাবেন তারা। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে মেয়র পদে আগামী 26 জানুয়ারি দলীয় মনোনয়ন দেবে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এক্ষেত্রে আগের প্রার্থীকে মনোনয়ন দেয়া হবে কিনা তা চূড়ান্ত করবে মনোনয়ন বোর্ড। এদিকে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে ব্যবসায়ী নেতা আতিকুল ইসলামের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার প্রতিনিধিরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে মেয়র পদে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এছাড়া কিশোরগঞ্জ 1 আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলীয় প্রতিনিধিরা। যেটার জন্য ইলেকশনটা বন্ধ ছিল, সে প্রশ্নটি রিজলভ হয়ে গেছে। তা আমি আশা করি আমরা 26 তারিখে দেখে শুনে যাচাই বাছাই করে একজন জনপ্রিয় যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেব। নেতৃত্ব দিতে ব্যর্থ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF আয়োজিত সংলাপে এই মন্তব্য করেন তিনি। বলেন, রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তা যেন সংঘর্ষে পরিণত না হয়। সাংঘর্ষিক রাজনীতি দেশকে পিছিয়ে দেয় বলেও মন্তব্য করেন তিনি। আসছে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। গত 10 বছরে বিএনপির সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড প্রচণ্ড ভুলে ভরা এবং নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দেওয়ার পর যে ধরনের প্রস্তুতির প্রয়োজন ছিল সেই প্রস্তুতি তারা গ্রহণ করেনি, সেই প্রস্তুতি তারা নেয়নি। তারা অলৌকিক কোনো কিছুর জন্য অপেক্ষা করছিল কিনা আমি জানি না, তো এটি আপনারা অনুসন্ধান করে দেখতে পারেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের নামে তামাশা করে আওয়ামী লীগ আজ গণশত্রুতে পরিণত হয়েছে। নির্বাচনের পর তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঠাকুরগাঁও থেকে সড়ক পথে ঢাকা ফেরার পথে দুপুরে বগুড়ায় বিএনপি নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংকটকালে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। নির্বাচন হয়নি, নির্বাচনের নামে একটা তামাশা হয়েছে। 99% জন লোক বলবে যে আওয়ামী লীগ এখন আর জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, আওয়ামী লীগ আমি গণশত্রুতে পরিণত হয়েছে। তামাশাকে পরিষ্কার করে আমরা বলেছি যে আমরা এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করি। এই নির্বাচন বাতিল করতে হবে, ফলাফল বাতিল করতে হবে এবং এই একটি দলীয় সরকারের অধীনে নয়, নির্দলীয় সরকারের অধীনে, নিরপেক্ষ সরকারের অধীনে আবার নির্বাচন করতে হবে এবং সেই নির্বাচন জনগণের সরকার, জনগণের পার্লামেন্ট করতে হবে। কুমিল্লার 14 গ্রামে কাভার্ড ভ্যান পোড়ানোর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতার মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন আগামী 4 ফেব্রুয়ারির মধ্যে বিচারিক আদালতে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের ডিভিশন বেঞ্চে আদেশ দেন। বিচারিক আদালতে জামিন আবেদনের শুনানি দীর্ঘায়িত হচ্ছে বলে গেল 20 জানুয়ারি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। 2015 সালের 25 জানুয়ারি 14 গ্রামে কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরদিন ওই থানায় বিএনপি চেয়ারপারসন সহ 20 দলের 32 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়।
মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন সঙ্গীত গুরু ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয় সম্মাননা এবং সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হন এই বীর মুক্তিযোদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও এফডিসিতে 2 দফা জানাজা হয়। আলাউদ্দিন আলীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। দর্শক, এখন দেখুন নাজিফ ফরাইজি রিপোর্টটি। জীবন চারানা ঘুমে দুয়ানা প্রেমের ফাঁকি ও জীবন তোর আর দুয়ানা বাকি। জীবনের বাকি দুয়ানাও সাঙ্গ হল কালজয়ী সুর সম্রাট আহমেদ ইমতিয়াজ বুলবুলের। সুরের জাদুকর এই বীর মুক্তিযোদ্ধার কফিন কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে প্রথমে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার দেয়া হয়। কালজয়ী জনপ্রিয় অসংখ্য বাংলা গানের গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন নানা শ্রেণী পেশার হাজারো মানুষ। ফুলে ফুলে ঢেকে যায় তার কফিন। সুরের জগতে তার যে অনবদ্য সৃষ্টি, সেটি এই জাতি গভীরভাবে অনুভব করেছে বিভিন্ন সময়ে। এই জাতিকে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে আরেকজন আহমেদ ইমতিয়াজ বুলবুলের আবির্ভাবের জন্য। বুলবুল মরতে পারে না। বুলবুল 13 বছর বয়সে এই দেশটাকে ভালোবাসা শুরু করেছে একটা যুদ্ধের মাধ্যমে। সেই বুলবুল আজ পর্যন্ত সে কাজ করে গেছে এবং প্রতিটি কাছের পেছনে যে অনুপ্রেরণাটা সে দিয়ে গেছে সেটা হলো আমার দেশ, মাটি এবং মানুষের জন্য। শ্রদ্ধা জানাতে আসেন সঙ্গীতাঙ্গনের তারকারা। প্রয়াত এই গুণী মানুষটির সঙ্গে নিজেদের নানা স্মৃতির কথা জানান তারা। আমাদের পুরো ইন্ডাস্ট্রি, আমরা যারা ক্লোজ আপ ওয়ান টিম আছি, আমরা আসলে সবাই তার কাছে সন্তানের মতোই ছিলাম। ব্যক্তিগত হিসাবে হলো 6 বছর শুধু দেশের গান করেছে। তার কোনো অহংকার ছিল না, এটাই মানে শেখার আছে। কিন্তু বুলবুল ভাই চলে গেল, এই লসটা আসলে মেনে নিতে পারছি না। এতই মানে আমরা মাথার উপর থেকে একটা ছায়া সরে গেল। এই যোগ্য লোকগুলো যখন 5 দিন 10 দিন কাজ না করে থাকে, সেটাও তার কাছে কষ্ট লাগার বিষয়, সেটাও আমাদের জন্য অন্যায়। এই যোগ্য লোকগুলো থাকা অবস্থায় আমরা সম্মান দিতে না পারলে এখানে এসে মৃত্যুর পর ফুল দেওয়ার কোনো মানে নাই। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা তাকে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানাতে আসেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদও। রাষ্ট্রপতির পক্ষ থেকে তার কফিনে ফুল দেয়া হয়। ইমতিয়াজ আহমেদ বুলবুল উনি বহু প্রতিভার অধিকারী ছিলেন। উনি অত্যন্ত ভালো গীতিকার ছিলেন, সুরকার ছিলেন। শুধু বাংলা গানের জন্য নয়, বাঙালি সংস্কৃতির জন্য নয়, বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। সুরের জাদুকর আমাদের ছেড়ে চলে গেছেন। আসলে শোক প্রকাশ করার ভাষা নাই, আমাদের অনেক ক্ষতি হয়ে গেল। শহীদ মিনার থেকে মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাজার নামাজ হয়। দ্বিতীয় জানাজা হয় এফডিসিতে। চলচ্চিত্রাঙ্গনের মানুষ শ্রদ্ধা জানান আধুনিক বাংলা গানের এই প্রাণ পুরুষের প্রতি। বিকেলে আহমেদ ইমতিয়াজ বুলবুলকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। 63 বছর বয়সে মঙ্গলবার ভোরে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কিংবদন্তি এই গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক। নাজিফ ফরাইজি, আরটিভি, ঢাকা। ইট প্রতি কেবল 2.5 টাকা বেশি খরচ করলে ঢাকার বায়ু দূষণ অর্ধেক কমানো সম্ভব। সনাতন ইট ভাটাগুলোকে আধুনিক ইট ভাটায় রূপান্তর করলে গ্রাহকদের বাড়তি খরচটি গুনতে হবে। সরকার 70% পর্যন্ত দীর্ঘমেয়াদী ঋণ দিয়েও ভাটা মালিকদের রাজি করতে পারছে না। তবে মালিকদের বাধ্য করতে আগামী সংসদে কঠোর আইন পাশের কথা জানালেন পরিবেশ মন্ত্রী। বায়ু দূষণ নিয়ে আরাফাতুর রহমানের ধারাবাহিক রিপোর্টের আজ প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন খন্দকার জাহিদুল ইসলাম অলোক ও নজরুল ইসলাম। ঢাকার আশেপাশে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ইটভাটা। শীতের শুরুতে বৃষ্টি কমে গেলে ভাটাগুলোতে উৎপাদন শুরু হয়। রাত দিন খেটে বর্ষা আসার আগে সারা বছরের ইট তৈরি করে রাখে ভাটাগুলো। ঢাকার বায়ু দূষণের 58% দায়ী এসব ইটভাটা। ভাটাগুলোর বাতাস সরাসরি ঢাকায় ঢুকে বাতাস দূষিত করে ফেলে।
সনাতন ইট ভাটায় মাটি কাটা ও মাড়ানো হয় হাতে। আবহাওয়ার উপর তা নির্ভরশীল হওয়ায় তাড়াহুড়োও থাকে বেশি। অন্যদিকে আধুনিক কারখানায় কাজটি হয় সম্পূর্ণ মেশিনে এবং নিজস্ব শেডে, তাই সারা বছর চলে উৎপাদন। সনাতন ইটভাটায় ইটের ছাঁচ কাটা হয় হাতে, তাই সাইজ হয় এলোমেলো। অন্যদিকে আধুনিক কারখানায় তা মেশিনে কাটায় প্রতিটি ইট থাকে সমান, ফলে সিমেন্ট বালুও কম লাগে। সনাতনী ইটভাটার মূল সমস্যা চিমনি। ইট পোড়ানোর পর ধোঁয়া চলে যায় আকাশে, যা পরে আশপাশে ছড়িয়ে পড়ে। অন্যদিকে আধুনিক ইটভাটায় কোনো চিমনি নেই, ধোঁয়াও হয় না। এখানে ইট পোড়ানোর পর বেরিয়ে আসা বাষ্প দিয়ে কাঁচা ইট শুকানো হয়। ধোঁয়া না হওয়ায় পরিবেশও থাকে পরিচ্ছন্ন। এছাড়া কারখানায় ইট পোড়ানো হয় কয়লা দিয়ে শেডের ভেতরে, তাই কয়লার অপচয় ও দূষণ হয় কম। সনাতন ভাটাগুলোতে শ্রমিকরা যেখানে অমানসিক পরিশ্রম করে, সেখানে আধুনিক কারখানাগুলো এই বিষয়ে অনেক এগিয়ে আছে। এত সুবিধার পরও কেবল খরচের কথা ভেবে আধুনিক কারখানার প্রতি মালিকরা আগ্রহী হচ্ছেন না। তবে সরকার এখানেও এগিয়ে এসেছেন, ক্ষেত্র বিশেষে 70% পর্যন্ত ঋণ সুবিধাও দিচ্ছে। আপ টু 70% কস্ট কিন্তু আমরাই রেজ করে দিচ্ছি লোন হিসেবে। 30% তাদেরকে জোগাড় করতে হচ্ছে। এই 30%-এর মধ্যে হয়তো 6 একর জায়গাও আছে, ওই জায়গার ভ্যালুয়েশন ওইটাও ধরা হয়। তো সুতরাং স্পন্সরদের কাছ থেকে যে খুব বেশি টাকা দিতে হচ্ছে তা না, তো লোন দেওয়া হচ্ছে, দীর্ঘমেয়াদী লোন। কারণ যেহেতু সরকারের এটা এই সেক্টরটাই আসলে খুবই একটা আছে, ফোকাস আছে, এটাকে আমরা ট্রান্সফর্ম করতে চাই। এরপরও কেউ এগিয়ে না এলে তাকে বাধ্য করতে আগামী সংসদ অধিবেশনে কঠোর আইন পাশের ইঙ্গিত দিলেন পরিবেশ মন্ত্রী। পরিবেশ ক্ষতিকারক নয় এরকম পদ্ধতিতে যেভাবে ইট করা যায় সেই রকম ইট যাতে প্রস্তুত করা হয়, এবং ঢাকার আশেপাশে যে বায়ু দূষণ হচ্ছে সেই দূষণমুক্ত করার জন্য আইন আমরা পাশ করলে ফলে আমরা এই ঢাকা শহরের আশপাশে যে ইটভাটাগুলোকে আছে সেইগুলোকে আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। ঢাকায় সনাতন পদ্ধতিতে তৈরি ইট বিক্রি হয় প্রতিটি 8 থেকে 8.5 টাকায়, আর আধুনিক কারখানার ইট 11 টাকা 20 পয়সা থেকে 11.5 টাকায়। আরাফাতুর রহমান, RTV, ঢাকা। খাদ্যে ভেজাল বিরোধী অভিযানে 3,14,000 টাকা জরিমানা আদায় ও 4 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানের 8ম দিনে গ্রিন রোড, আজিমপুর, মানিকনগর, গুলিস্তান সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। গুলিস্তান ক্যাফে, গ্রিন চাইনিজ, জিনিয়া হোটেল এবং খাজা হোটেলের 1 জন করে কর্মচারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া আনন্দ রেস্টুরেন্ট, হরিপদ মিষ্টান্ন ভান্ডার, ক্যাফে শাহজালাল, মায়ের দোয়া হোটেল, অলিভ রেস্টুরেন্ট, হাজি রেস্টুরেন্ট, আলমসান হোটেল ও নিউ বিসমিল্লা হোটেলকে জরিমানা করা হয়। আর কয়েকদিন পরে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। এই উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে শেষ প্রস্তুতি। সকালে অমর একুশে বইমেলা নিয়ে বাংলা একাডেমির সভাকক্ষে বৈঠক হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। এ সময় বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজ বলেন, এবারের মেলায় বই প্রকাশের ক্ষেত্রে সংখ্যা নয়, মানের উপর জোর দেওয়া হয়েছে। ফিলিপাইনে তৈরি পোশাক ও ওষুধ রপ্তানির মাধ্যমে বাজার সম্প্রসারণ করতে চায় বাংলাদেশ। বিকেলে বাণিজ্য মন্ত্রণালয় ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিসেন্তি ডিভনিসিও টি ভান্টিলোর সঙ্গে বৈঠকে এই আগ্রহের কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এই সময় ফিলিপাইনের রাষ্ট্রদূত জানান, তার দেশও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। তারা কৃষি এবং প্রক্রিয়াজাত খাবার রপ্তানি করতে চান। ষষ্ঠ স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হল পদ্মা সেতুর 900 মিটার। সকাল 8টায় সেতুর জাজিরা প্রান্তে স্প্যান বসানোর কার্যক্রম শুরু হয়। কয়েক ঘন্টার মধ্যে তা আগের 5ম স্প্যানের সঙ্গে যুক্ত করা হয়। এর আগে গতকাল 150 মিটার দীর্ঘ ও 3140 টন ওজনের স্প্যানটি মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে জাজিরা প্রান্তে নিয়ে যাওয়া হয়। মুন্সিগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্রে আরও জানাচ্ছেন অভি ইসলাম।
বুধবার সেতুর 36 ও 37 নম্বর পিলারের ওপর বসে ষষ্ঠ স্প্যানটি। প্রকৌশলীরা জানান, আগের 5টি স্প্যান বসানোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এটি স্থাপন করা হয়। এটি বসানোর আগে ওয়েট টেস্ট, ট্রায়াল লোড টেস্ট, বেস প্লেট সহ প্রয়োজনীয় পরীক্ষা শেষ করা হয়। এর আগে শক্তিশালী একটি ভাসমান ক্রেন দিয়ে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি জাজিরা প্রান্তে টেনে আনা হয়। এছাড়া নাব্যতা সংকটের কারণে শুষ্ক মৌসুমে স্প্যান বসানো কষ্টকর হওয়ায় আগে থেকেই বেশ কয়েকটি ড্রেজার দিয়ে নাব্যতা বাড়ানো হয়। এটা আমরা খুব আনন্দিত, খুশি। আজকে যে স্কিম একটা উঠছে, আমরা সরাসরি নিয়ে যেতে পারবো, আমাদের কোনো সমস্যা থাকবে না। কর্তৃপক্ষ বলছে চলতি বছরেই শেষ হবে স্প্যান বসানোর কাজ। পদ্মা সেতুতে পঞ্চম স্প্যান বসানোর প্রায় 6 মাস পর বসল ষষ্ঠ স্প্যানটি। অভি ইসলাম, টিভি। ময়মনসিংহে ট্রাফিক পুলিশ শিক্ষককে লাঞ্ছনা করায় গাড়ি ভাঙচুর ও থানা ঘেরাও করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 20 শিক্ষার্থী আহত হন। শিক্ষার্থীরা জানান, ময়মনসিংহ শহরের সৈয়দ নজরুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক শেখ শরীফুল আলমের সঙ্গে ট্রাফিক পুলিশের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শিক্ষক শরীফুল আলমকে টেনে হেঁচড়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে শহরের বিভিন্ন পয়েন্টে গাড়ি ভাঙচুর শুরু করেন এবং কোতোয়ালি থানা ঘেরাও করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করলে 20 শিক্ষার্থী আহত হন। সংঘর্ষে পুলিশেরও 5 সদস্য আহত হন। বিকেলে পরিস্থিতি শান্ত হয় বলে জানান পুলিশ সুপার শাহ আবিদ হোসেন। দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় 12 জন নিহত হয়েছেন। লক্ষ্মীপুরে হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 6 জন সহ 7 জন নিহত হয়েছেন। ভোরে ঢাকা রায়পুর মহাসড়কের রতনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়া গাইবান্ধায় 2 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 2 জন এবং শরীয়তপুরে 1 জন দুর্ঘটনায় মারা গেছেন। সেলো ব্র্যান্ডের পণ্য বাজারে আনলো M&U ডিস্ট্রিবিউশন লিমিটেড। দুপুরে রাজধানীর একটি হোটেলে বিকের মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইন্ডিয়া অঞ্চলের জেনারেল ম্যানেজার পিটার ভ্যান ডেন ব্রচ এর উদ্বোধন করেন। এই সময় সেলো ব্র্যান্ডের একমাত্র পরিবেশক M&U ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদিক মাহমুদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক মানের সেলো ব্র্যান্ডের পণ্য উচ্চতর ও সর্বাধুনিক মানের হওয়ায় বিশ্বের 65টি দেশে ভোক্তা চাহিদা পূরণ করে আসছে। শেষ করছি সন্ধ্যার সংবাদ। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। যে কোনো মূল্যে বিআরটিএর অনিয়ম দুর্নীতি বন্ধের ঘোষণা সেতুমন্ত্রী। স্বাস্থ্য অধিদপ্তরের 23 কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে দুদকের চিঠি। তাবলিগ জামাতের দুপক্ষকে নিয়ে ফেব্রুয়ারিতে বিশ্ব ইজতেমা, কাল তারিখ চূড়ান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে আগামী 26 জানুয়ারি মনোনয়ন দেবে আওয়ামী লীগ। নির্বাচনে না যাওয়ার ঘোষণা বিএনপির। এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, ভালোবাসার অশ্রুতে কালজয়ী গানের সুরস্রষ্টা বুলবুলের বিদায়। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। আর টিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আর টিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।